আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক ক্লাসের আজকে আমাদের ৬ষ্ঠ ক্লাস। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের আমাদের যে ৪টা অধ্যায় আছে আমাদের সিলেবাসে, সে ৪টা অধ্যায় সম্পর্কেই জানবো। মেট্রিক স্পেস, সিকোয়েন্স, ডিফারেন্সিয়েশন, ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবলস, যেখানে লিমিট, কন্টিনিউটি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সোয়ার্স থিওরেম এবং ইয়ংস থিওরেম সম্পর্কে বলা আছে। আচ্ছা, প্রথমে আমরা মেট্রিক স্পেস সম্পর্কে জানবো। যেটা মেট্রিক স্পেস একটা গণিতের মৌলিক ধারণা, যেখানে দূরত্ব নিয়ে কাজ করা হয়। অর্থাৎ এটা এমন একটা সেট যেখানে দুইটা উপাদানের মধ্যে কতটা দূরত্ব আছে সেটা মানে নির্ণয় করা হয় বা নির্ধারণ করতে পারে এইখান থেকে। তো এখানকার আমাদের 4টা প্রপার্টিস আছে। এই প্রপার্টিস গুলো এমসিকিউ এর জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই মূলত কয়টা প্রপার্টিস সেটা বা কয়টা শর্ত সেটাই, সাথে কি কি সেগুলো, যেটা নন নেগেটিভিটি, যেটা অর্থাৎ ডি এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ দুইটা উপাদানের মধ্যবর্তী দূরত্ব কি হবে, সর্বনিম্ন যেটা হতে পারে সেটা 0 এবং তার চেয়ে কি হবে, বড়। অর্থাৎ আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে ডি, আমরা যদি রিয়েল লাইন যেটা আছে 3, 4, তাহলে 3 এবং 4 এর মধ্যবর্তী দূরত্ব কত হতে পারে, 1। আচ্ছা, d4 3 হইলেও সেটা কত হবে, 1। কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। আচ্ছা, এটা মডুলাস। আচ্ছা, আমরা একটু পরে উদাহরণ আছে, তখন আমরা এটা আরো ভালো মতো বুঝবো। আইডেন্টিটি অফ ইনডিসসার্নেবলস, অর্থাৎ dxy = 0, অর্থাৎ x y 0, x = y হলে এটা কি হবে, 0 হবে। অর্থাৎ এটা স্বপরিচয়, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপাদান থেকে ওই উপাদানের দূরত্ব কি হবে, সবসময় 0 হবে। আর এটা সিমেট্রি, এই যে একটু আগে যেটা বললাম যে d341 আর d43 ও কি হবে, অবশ্যই 1 হবে। আচ্ছা, আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হলো dxz, যেটা কি হবে, অলওয়েজ স্মলার দ্যান কি অর ইকুয়াল হবে dxy প্লাস dyz। আচ্ছা, এই 4টা যে আমাদের প্রপার্টিস, এই 4টা প্রপার্টিস গুলো একটু ভালো মতো দেখে রাখবো। এই 4টা প্রপার্টিসই আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এবং কোন প্রপার্টিস এর কি নাম সেটাও এখানে বলা থাকতে পারে, যে মেট্রিক স্পেসের নন নেগেটিভিটি যে প্রপার্টি সেটা কোনটা, বা এটা কোন প্রপার্টিস ডিফাইন করে এটা, অথবা এটা কোন প্রপার্টিস ডিফাইন করে, বা এটা কোন প্রপার্টিস ডিফাইন করে, এরকম ভাবে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা থাকবে। আচ্ছা, কিছু মেট্রিক্স বেস আছে, সেগুলো হলো রিয়েল লাইন, অর্থাৎ রিয়েল নাম্বারের যে দূরত্ব সেগুলো সম্পর্কে। যেমন একটু আগে বললাম যে d34, সেটার দূরত্ব কিভাবে নির্ণয় করলাম, 3 - 4 সেটার মডুলাস, অর্থাৎ dxyz এটা কি হবে, মডুলাস x - y, অর্থাৎ এদের মধ্যবর্তী জাস্ট দূরত্ব, যেটা আমরা এর আগে যেভাবে মডুলাস বের করছি সেটাই। আচ্ছা, ইউক্লিডিয়ান স্পেস আর এন, এবং এখানে এন এর ভ্যালু যা হবে সেই অনুযায়ী। আচ্ছা, আমরা যদি এন এর ভ্যালুটা 2 ধরি, ইউক্লিডিয়ান স্পেস আর 2, তাহলে সেটা কি হবে, সেটা একটা প্লেন হবে। যদি আমরা এরকম ধরি, দুইটা পয়েন্ট যদি নিই, একটা 3 4, একটা 4 3 4, আর একটা নিলাম হলো দুইটা উপাদান, একটা 5 6। তাহলে এই যে উপাদানের মধ্যবর্তী এইটা থেকে এটার দূরত্ব, এইটার দূরত্ব আমরা জানতাম, ওই যে আমরা পড়ে এসেছি রুট ওভার এইটা মাইনাস এইটা, তারপর হোল স্কয়ার, প্লাস এইটা মাইনাস এইটা, তারপর হোল স্কয়ার, এটা। এখন বিষয় হলো, যদি এটার 3 হইতো, তাহলে এখানে উপাদান কয়টা থাকতো, এক্স এর উপাদান কয়টা থাকতো, এটা এটা অর্থাৎ 3 ডাইমেনশনে আরো একটা থাকতো। তো যখন n ডাইমেনশন, এখানে কত n সংখ্যক থাকবে, মানে x এর এগুলা কত থাকবে, x x1 x2 x3 ডট 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 n পর্যন্ত, y এর ক্ষেত্রেও তাই। তখন ইউক্লিডিয়ান মেট্রিক স্পেসের যে আমার দূরত্বের যে ডেফিনেশন, যে আমাদের সূত্র বলতে পারি, বা ডিস্টেন্সের যে সূত্র, তখন কি হবে, এটা। অর্থাৎ এইটা আমার জন্য দূরত্ব, মানে এমসিকিউ এর জন্য এই অংশটুকু আমার গুরুত্বপূর্ণ, যে ইউক্লিডিয়ান স্পেস আর এন এর জন্য dxy কত। অর্থাৎ এখানে কখনো 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 বলতে কি, আমার এখানে স্পেসিফিক করে দেওয়াটাই হয়তো বেশি থাকবে, যে এখানে r3 r2 r4 এর জন্য কোনটা। তো আমরা আশা করি এটুকু বের করতে পারবো।
আচ্ছা, ডিসক্রিট ম্যাট্রিক্স, এই ডিসক্রিট ম্যাট্রিক্সের dxyz এটা কি হবে, যদি x y হয় তাহলে সব সময় কি হবে, সেটা শূন্য হবে, এবং আনইকুয়াল হইলে সেটা হবে কি অলওয়েজ 1। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক্সের জন্য এই অংশটুক একটু আমরা মনে রাখবো, এইটাই যে এটা কোন ম্যাট্রিক্সে বা ডিসক্রিট ম্যাট্রিক্স কোনটা ডিফাইন করে। সো এটা আমরা একটু মনে রাখবো। ডিসক্রিট ম্যাট্রিক্সের কাছাকাছি আছে একটা ট্রিভিয়াল ম্যাট্রিক্স, সরি ম্যাট্রিক্স বলছি, মেট্রিক। সো ট্রিভিয়াল মেট্রিকটা এটার কাছাকাছি হলেও এরকম না, সেখানে ট্রিভিয়াল মেট্রিকে dxy অলওয়েজ 0, xy যেমনই হোক সেটা সবসময় 0 হয়। তো ওইটাকে মেট্রিক বলা যায় না, ওটাকে এই জন্য সুডো মেট্রিক্স বলে বা ছদ্ম মেট্রিকও বলা হয়। ঠিক আছে। আর এই ডিসক্রিট মেট্রিকের ক্ষেত্রে আমার যে ডিস্টেন্স সবগুলা কি হবে, অলওয়েজ আর ইকুয়াল, মানে প্রত্যেকটা কি নির্দিষ্ট দূরত্বে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমার যে সুপ্রিমাম যে বা ম্যাক্সিমাম মেট্রিকের জন্য এইটা এখান থেকে কি করব, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম সেইটাই হবে। অর্থাৎ আমার যে লার্জেস্ট যে কোঅর্ডিনেটস এর ভিতর যে দূরত্ব সেটাই ডিফাইন করবে। অর্থাৎ xi মাইনাস yi এটার ভিতরে যেটা আমার দূরত্ব কি ম্যাক্সিমাম হবে, সুপ্রিমাম সেটাই ডিফাইন করবে। আচ্ছা, এবং এটা যে অলসো কল চেবিশেভ ম্যাট্রিক্স, এটা আমার মনে রাখতে হবে যে সুপ্রিমাম ম্যাট্রিক্সের আরেকটা নাম কি বা এটাকে কি নামে ডাকা হয়, এটাও আমার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্যাক্সি ক্যাব ম্যাট্রিক্স এবং বা ম্যানহাটন ম্যাট্রিক্স, এটা আসলে ওই ম্যানহাটন শহরের যে রাস্তা চলাচলের যে ব্যবস্থা ওইটা থেকে অনেকটা মানে ওইটা থেকেই মূলত নামকরণ করা হয়েছে। তো এইটা কি করে, ব্লক আকারে আকারে চলে। অর্থাৎ আমি যদি এইরকম যদি চিন্তা করি, একটু ইউক্লিডিয়ান স্পেসের সাথে যদি তুলনা করি, আর কথার কথা এখানে আমার ৩ ঘর, হ্যাঁ, একটা একটা ট্যাক্সি ক্যাব বা ম্যানহাটন শহরের রাস্তাগুলো অনেকটা এরকম। সো যদিও আমি যাই নাই, এটা আমাদের আচ্ছা, ট্যাক্সি ক্যাব কি করে, এইখান থেকে এই বরাবর যাবে, তারপর কথার কথা এখান থেকে 4টা ব্লক বা 4টা গ্রিড বা স্ট্রিপ যেটা বলে, এই অনুযায়ী এখানে ধরলাম যে এখানে 4 ঘর গেল। ঠিক আছে, যদিও এটাই বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এদিকে কত সে 3টা, আর এদিকে গেছে কত 4টা। তাহলে আমার এখানে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকের হবে প্লাস এখান থেকে এইটুকের হবে, তাহলে আমার দূরত্ব হবে কত 7। কিন্তু ইউক্লিডিয়ান স্পেসে কি করে, এইখান থেকে এইখানের মানে সরাসরি যে দূরত্ব সেটা নির্ণয় করা হয়। সেক্ষেত্রে ইউক্লিডিয়ান স্পেস আর টু ইউক্লিডিয়ান স্পেসে কত হবে, এটার ভ্যালু হবে কত 5। তাহলে আশা করি ট্যাক্সি ক্যাব এবং ম্যানহাটনটা একটু মেট্রিকটা একটু বুঝেছি। যে ট্যাক্সি ক্যাব ম্যাট্রিক্সটা কি হবে, এই ব্লক আকারে আকারে চলবে এবং যত দূর যে ডিস্টেন্সে যায়, হ্যাঁ, সেটা। আর ইউক্লিডিয়ান কি করবে, এই প্রথম এবং ওই যে শেষ যে বিন্দুটা, ওইখানে আমার যে মধ্যবর্তী যতটুকু ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটা কভার করবে। এখানে এইটুকু পার্থক্য। আচ্ছা, পি ম্যাট্রিক্স বা মিনকস্কি ম্যাট্রিক, সরি বারবার আমার মেট্রিক চলে আসছে, মেট্রিক। তো এইটার জন্য আমার এই যে এই ফর্মুলাটা, এটাই আমার মুখস্থ রাখাটা গুরুত্বপূর্ণ, এবং এই পি এর ভ্যালুর উপর অনেক কিছু মানে ডিফাইন করবে। যেমন পি এর ভ্যালু 1 হলে এটা কেমন হবে, ট্যাক্সি ক্যাব ম্যাট্রিক্স যেটা সেটার মতো। অর্থাৎ এখানে 1 হলে এটা 1, এখানে 1, তার মানে এটা কি এটার সাথে মিলে যাবে। অর্থাৎ তখন এটা স্পেশালটা মনে রাখতে হবে যে যখন p = 1 তখন এটাকে কি বলা যাবে, ট্যাক্সি ক্যাব। আচ্ছা, p = 2 হলে সেটা হবে ইউক্লিডিয়ান মেট্রিক সেটা, এবং ওই যে এটা হাফ, আর এটা এটা তাহলে কি স্কয়ার হয়ে যেত, তাহলে √, এই যে প্রত্যেকটা এই অনুযায়ী স্কয়ার ছিল সেটা। আর এটা যদি ইনফিনিটি হতো সেটা হয়তো সুপ্রিমাম। আচ্ছা, তাহলে একটু বলি, এই এই 3টা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে পি এর ভ্যালুর জন্য এগুলা আসলে কি হয় প্রত্যেকটা। আচ্ছা, ফাংশন অফ পেস মেট্রিক। পেস মেট্রিকের ক্ষেত্রে একই, শুধু এটা দুটা ফাংশনের মধ্যবর্তী
দূরত্ব মেজার করা হয়। আচ্ছা, এখানে কিছু ইম্পোর্টেন্ট কনসেপ্ট আছে মেট্রিকের, সেটা হলো ওপেন বল। আচ্ছা, ওপেন বলে আ যে এলিমেন্ট গুলা থাকতেছে এই মেট্রিক স্পেস X এর ভিতরে যেগুলো থাকতেছে সেগুলা কি হবে, রেডিয়াস r গ্রেটার দ্যান 0 হবে এবং ওই আমার যে ওপেন বল সেটা কি করবে, এই রেডিয়াসের ভিতরে যা আছে সবকিছু। অর্থাৎ আমার যদি একটা আম সেট অর্থাৎ এরকম রিয়েল লাইনের ক্ষেত্রে আমি যদি তুলনা করি 2 থেকে 3 অর্থাৎ এটা দিলাম। তাহলে কি করবে, এখানে যদি মাঝখানে কোনো পয়েন্ট থাকে, আমি যদি 0.5 ডিসটেন্সে নিই, তাহলে এটা এই ডিসটেন্সের ভিতর, আচ্ছা আমি আরেকটু ভালো হবে যদি আরেকটা উদাহরণটা একটু এটা চেঞ্জ করি। 0 থেকে 2। তো এইটার ক্ষেত্রে যখন এটা 1 থেকে আমি যদি 1 এককের দূরত্ব থেকে নিই, তখন কি হবে, এই 0 থেকে 2 এর ভিতর কি হবে, ওপেন বল মানে এই 0 থেকে 2 পর্যন্ত, জাস্ট 2 এর আগে আমরা যে এই ওপেন সেটটা বুঝি ওইটাই আসলে এইটাই এটার ওপেন বল। তার মানে এইটার ভিতরে এইটা না, জাস্ট এইটার ভিতর থেকে যা আছে সবগুলাই কি হবে, এই ওপেন বলের ক্ষেত্রে থাকবে। তাহলে রিয়াল লাইনের ক্ষেত্রে এটা কি হবে, আমার এটা 0 এবং এটা 0, এটা যদি 2 হয়, এই 0 এবং 2 বাদে এর ভিতরে যা আছে তাই। তাহলে এটা যদি রিয়াল লাইন 1 ডাইমেনশন বা রিয়াল লাইনের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে R2 ইউক্লিডিয়ান R2 সেটা কি হবে প্লেনের ক্ষেত্রে, তখন কি হবে, এই যে কথার কথা রেডিয়াস 1 ধরলাম। তো 1 ধরলে কি এরকম একটা সার্কেল তৈরি হবে। সেটার ভিতরে যেগুলা থাকবে সেটাই কি হবে, এইটা এই বাউন্ডারিটা না। যদিও এরপর বাউন্ডারি এটা আছে, এই বাউন্ডারিটা না। জাস্ট এর ভিতরে, আশা করি বুঝতে পারছেন। এর ভিতরে এখান থেকে এখানে যা থাকবে সেটাই কি হবে, সেটা ওপেন বল। আচ্ছা। ক্লোজ বলটা তাহলে কি? ক্লোজ বলটা হলো অবশ্যই এটা সহ। অর্থাৎ রিয়েল লাইনের ক্ষেত্রে কি হবে? এই যে 0 থেকে 2 এই পুরাটা আর এইটা। আচ্ছা, যেহেতু আমরা ওপেন সেট ক্লোজ সেট বুঝি, সো এটা আমাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, তাহলে যদি এটা R2 এর জন্য যদি এরকম হয়, R3 এর জন্য সেটা কি হতে পারে? গোলাকার হতে, আচ্ছা আমার এইটুকুই আসলে বেশি দরকার। এইটা এবং মূলত এইটা, হ্যাঁ? এই যে রিয়াল লাইনের জন্য। কারণ আমার এমসিকিউ তে এরকম উদাহরণই আসবে। আর এই অধ্যায়ের জন্য একটা পরামর্শ হলো এই অধ্যায়ের ডেফিনিশন প্লাস এক্সাম্পল। আমাকে সরাসরি এক্সাম্পল দিবে যে কোনটা, এটা কোন উদাহরণের ভিতর বা ওপেন বল কোনটা, বা যেকোনোটার ক্ষেত্রেই, হ্যাঁ? কোনটা ডিসক্রিট মেট্রিক বা কোনটা ইউক্লিডিয়ান বা কোনটা ইউক্লিডিয়ান ডিফাইন করে। আরো কিছু আছে, আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে এই অধ্যায়ে মানে রিয়েল এনালাইসিস এর জন্য উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটার। আচ্ছা, ওপেন সেট এবং ক্লোজ সেট আশা করি আপনাদের বলতে হবে না, এটা জানেন। তারপরেও এই যে ফর্মুলা এটা একটু আমরা দেখে নেব যে এটার ক্ষেত্রে ওপেন সেট বা ক্লোজ সেট কি হতে পারে। সরাসরি আ এটা অনুযায়ী থাকতে পারে যে, আচ্ছা, এখন আসি এই যে ইন্টেরিয়র, ক্লোজার আর হলো বাউন্ডারি। তাহলে আমি বলি এই যে ইন্টেরিয়রটা হলো আমার লার্জেস্ট ওপেন সেট ইনসাইড দ্য গিভেন সেট। অর্থাৎ আমি যে একটু আগে যে উদাহরণ দিলাম যে 0 থেকে 2 এই সেটের ভিতর, এই সেটটা দেওয়া আছে, এটার ভিতর লার্জেস্ট ওপেন সেট। তাহলে লার্জেস্ট ওপেন সেট কি হতে পারে? 0 থেকে 2 পর্যন্ত, এই পর্যন্তই। এটাই। এটাই হতে পারে আমার 0 থেকে 2 পর্যন্ত, এটাই লার্জেস্ট আমার ওপেন সেট। তাহলে এইটাই হবে কি আমার ইন্টেরিয়র। তাহলে ক্লোজারটা, ক্লোজার হলো স্মলেস্ট ক্লোজ সেট, যেটা কি করবে এই সেটটাকে কন্টেইন করবে। আচ্ছা, এখন যদি আমি তো এটা
একটা ক্লোজ সেট দিয়েছি। আচ্ছা, আমি একটা সেট দিলাম, একসাথে দুটাই থাকবে এরকম। আচ্ছা, এদিকে এটা, এদিকে এটা। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমার ইন্টেরিয়রটা কি হইতো? এটার ক্ষেত্রেও আমার ইন্টেরিয়র হইতো 0 থেকে 2। মানে আমার এটা কি হবে? স্মলেস্ট ক্লোজ সেট এই ইনসাইড দ্য গিভেন সেট, তাহলে এখান থেকে। আর এটার জন্য ক্লোজার, সরি, লার্জেস্ট ওপেন সেট। আর ক্লোজারটা কি হবে? একটা ক্লোজ সেট হবে, সেটা কি করবে? স্মলেস্ট মানে সবচেয়ে ছোট যেটা, এটাকে কি করবে? ধারণ করতে পারবে। তাহলে এটাকে ধারণ করতে পারবে এবং প্লাস যদি ক্লোজ হতে হয় তাহলে এটাকে অবশ্যই কি হতে হবে? 0 থেকে 2 এর ভিতরে দেবে। আচ্ছা, এর শেষ যদি ছোট নেই সেটা কি এটাকে ধারণ করতে পারবে? কারণ এটা কি আসলে ঠিক 0 এর পর থেকে, অর্থাৎ আমার ক্লোজ সেটের জন্য কি আমার 0 সহ নিলেই এটা হয়ে গেল। এখন হলো বাউন্ডারি। বাউন্ডারি হলো যেটা, যেই পয়েন্ট দুইটাকে, এটার ক্ষেত্রে পয়েন্ট দুটাই বলি, ইউক্লিডিয়ান স্পেসে তখন সেটা তো আরো অন্যান্য হয়ে যাচ্ছে, আমি এইটুকের জন্যই বলি। যেই দুটাকে আমি ইনসাইড এবং আউটসাইড দুই সাইড থেকেই নিতে পারতেছি, তাহলে এটার জন্য এই উদাহরণটার জন্য আমার বাউন্ডারিটা কত হচ্ছে? একটা হলো 0, মানে সরি, এটা হলো 0 আর একটা হলো 2। শুধু এই বাউন্ডারি পয়েন্টগুলো আমার থাকবে হলো বাউন্ডারির ভিতরে, অর্থাৎ এটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, মাউসে লেখা একটু কষ্ট, এটা সেকেন্ড ব্র্যাকেট, 0 থেকে 2। ওকে, আশা করি ইন্টেরিয়র, ক্লোজার এবং বাউন্ডারিটা একটু বুঝেছেন। আর কোনো একটা সেট দেওয়া থাকলে সেটার ইন্টেরিয়র কত, সেটার ক্লোজার কোনটা, সেটার বাউন্ডারি কোনটা, আশা করি আমরা নির্ণয় করতে পারবো। কারণ এমসিকিউতে আমাদের এভাবেই থাকার সম্ভাবনাটা বেশি, যে এরকম একটা সেট দেওয়া থাকলো, এটার ইন্টেরিয়র কত, এটার ক্লোজার কত, বা এটার বাউন্ডারি সেট কোনটা। ঠিক আছে, আশা করি এরপর নির্ণয় করতে পারবো এবং আমাদের এই ধরনের সেট আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কারণ খুব জটিল আসবে না। আচ্ছা, কনভার্জেন্স অফ সিকোয়েন্স, যদিও এটা এর পরেও আছে এবং এখানেও আছে। কনভার্জেন্স হলো এই সিকোয়েন্সটা কি হবে? একটা নির্দিষ্ট লিমিটের দিকে যাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ধাবিত হবে, সেটাই হবে কনভার্জেন্স। আর কোশীয়, মানে সবগুলো কনভার্জেন্স সিকোয়েন্সই কোশি সিকোয়েন্স, তবে কোশি একটু আলাদা আছে। আচ্ছা, এই দুটা জিনিস আমার সিকোয়েন্সের ভিতরে আছে, আমি সেখানে এই দুটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো মেট্রিকের ভিতরে সিকোয়েন্স আছে যে কনভার্জেন্স সিকোয়েন্স বা কোশি সিকোয়েন্স, সেটা শুধু মেট্রিকেরটাকেই ডিফাইন করবে এই ধরনের সিকোয়েন্স গুলা। আচ্ছা, আমরা এরপর সিকোয়েন্সের ভিতর জেনারেলি সব দেখবো। আচ্ছা, এখানেও আমি উদাহরণ সবাই দিয়েছি। আচ্ছা, এখান থেকেও আমি দেখি। আচ্ছা, এখানে আছে কমপ্লিট মেট্রিক স্পেস। ঠিক আছে, তো কমপ্লিট মেট্রিক স্পেস যে কমপ্লিটনেসটা যেটা বলে যে আমার প্রত্যেকটা কোশি কনভার্জেন্স সিকোয়েন্সই হলো আমার কি কোশি সিকোয়েন্স, কিন্তু সবগুলা কোশি সিকোয়েন্স আমার কনভার্জেন্স হবে, হ্যাঁ, যদি ওইটা যদি হয় তাহলে সেই সেটটার জন্য আমি কি বলবো? কমপ্লিট। অর্থাৎ আমি এটার উদাহরণ একটু পরে আছে, এখানে দেখাই। এই যে এটা, তাহলে এই যে 1, 1.4, 1.41, তো এই সিকোয়েন্সটা কি আস্তে আস্তে ক্লোজার হচ্ছে। সো আস্তে আস্তে যেটা ক্লোজ হবে যে সিকোয়েন্সে, সেগুলাই আমার হলো, আমি বুঝে যাবো যে এগুলো হলো কোশি সিকোয়েন্স। আমাদের ডেফিনেশন আছে, এটা মুখস্থ রাখবো, কিন্তু আমরা সিকোয়েন্স দেখে বোঝার একটা উপায় হলো কি, যেটা যে সিকোয়েন্সটা কি হবে আস্তে আস্তে আমার ক্লোজ হবে, আস্তে আস্তে কি হবে? ক্লোজ হবে, সেগুলাই হবে কি কোশি সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা কি আমার ক্লোজ হচ্ছে, ক্লোজ হতে হতে এটার লিমিট কোন দিকে যাচ্ছে? আসলে √2 এর দিকে। তাহলে এই সিকোয়েন্সটা আসলে কোশি সিকোয়েন্স, কিন্তু কনভার্জেন্স না। কারণ কনভার্জেন্স না কার ভিতর?
এই কিউ আমার রেশনাল নাম্বার যেটা মূলদ সংখ্যার ভিতর। কারণ এই √2 টা কি হবে? এটা আসলে যাচ্ছে কার দিকে? √2 এর দিকে। তাহলে এই √2 টা কি কিউ এর ভিতর? না। কিন্তু এটা যদি আমি আর এর ক্ষেত্রে চিন্তা করতাম তাহলে এগুলাও আর, এই √2 ও আর। তাহলে আর এর ক্ষেত্রে কি হবে সেটা? এটা হবে কমপ্লিটনেস। আর এর ক্ষেত্রে সেটাই হবে কি? কমপ্লিটনেস। আ যদিও এটা নিয়ে আরো আলোচনা একটু আছে। তারপরেও আ এখানে আছে, এই অপশনের ভিতরে আছে, মানে এই অধ্যায়ের ভিতরে আছে। তো আমি একটু আলোচনা করে নিলাম। তো তাহলে কিউ এর ক্ষেত্রে কি হচ্ছে না? সেটা কমপ্লিট বলা যাচ্ছে না, হ্যাঁ? কিন্তু আর এর ক্ষেত্রে কি হচ্ছে? Cauchy সিকোয়েন্স কনভার্জেন্স সিকোয়েন্স হইলে কি হয়ে যাচ্ছে? সেটা Cauchy হয়ে যাচ্ছে। সো এটাই হলো আর এর কমপ্লিটনেস। কিন্তু জেনারেলি কি সবগুলা Cauchy সিকোয়েন্সই কি না? কমপ্লিট, মানে কনভার্জেন্স না। আচ্ছা, এরপর হলো কম্প্যাক্টনেস। আচ্ছা, কম্প্যাক্টনেস এর ক্ষেত্রে এই যে আমার ডেফিনেশন এই অনুযায়ী মনে রাখবো। কারণ ডেফিনেশনটাও আসতে পারে if every open cover of K has a finite subcover, ওকে। কিন্তু আমরা সাধারণত যখন আমাদের অপশন দেওয়া থাকবে, সাধারণত কোনো উদাহরণ দেওয়া থাকবে, আমরা সেটা চিনবো এই হেইন-বোরেল থিওরেম অনুযায়ী। সেটা কি হতে হবে? ক্লোজ এবং বাউন্ডেড। যদি ক্লোজ এবং বাউন্ডেড হয় তাহলেই বুঝবো যে সেটা কি? কম্প্যাক্ট সেট। ঠিক আছে? তাহলে এটাই হলো কম্প্যাক্টনেস। ঠিক আছে? তাহলে আমরা এই ২ টা বিষয়ের উপর খেয়াল রাখবো যে সেটা যে সেটের কম্প্যাক্ট সেট কিনা সেটা বুঝবো কি? যদি সেটা ক্লোজ এবং বাউন্ডেড হয়। আচ্ছা, এখানে কিছু সিকোয়েন্সের উদাহরণ দেওয়া আছে যে কনভার্জেন্স সিকোয়েন্স xn যদি 1/n হয় তাহলে কি n যত ইনফিনিটির দিকে যাবে xn কত হবে? 0 এর দিকে যাবে। তাহলে এটাই হলো কনভার্জেন্স সেট। এবং এই যে আমরা আমাদের যে ডেফিনিশন সেই অনুযায়ী না বুঝে আমরা এটা সহজে কিভাবে বুঝবো? যে n এর ভ্যালু যত বড় হবে, ভ্যালু গুলা কি তত কাছাকাছি আসবে, তত ক্লোজ হবে। ঠিক আছে? এক্ষেত্রে এটা কনভার্জেন্স সেট বুঝে যাচ্ছি যে 0 এর দিকে যাচ্ছে এবং কি হয়ে যাচ্ছে? যত কাছাকাছি আসবে সেটা দেখেই আমরা কি বুঝে যাবো? এটা Cauchy সেট। আমার এমসিকিউ তে বিষয় হলো যে আমার অত কিছু মুখস্থ রাখার দরকার নাই। আমি দেখে যেন বুঝতে পারি, হ্যাঁ? যে এটা Cauchy সেট, এটা কনভার্জেন্স সেট, এইটুকুই আমার জন্য এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা। আরেকটা এখানে ইম্পোর্টেন্ট বিষয় আছে। এই কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটার জন্য আমরা মনে রাখবো যে সবগুলা কনস্ট্যান্ট সিকোয়েন্স কি হবে? অলওয়েজ Cauchy। এইটুকু আমার জন্য মনে রাখলেই গুরুত্বপূর্ণ যে একটা সিকোয়েন্স দেওয়া আছে, কনস্ট্যান্ট সিকোয়েন্স। এটা অপশনে থাকলো যে এটা কি হতে পারে? এটা তার মানে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হলেই আমরা কি বুঝবো? সেটা Cauchy সিকোয়েন্স। আচ্ছা, কম্প্যাক্টনেস এর যখন ছিল তখন বললাম যে কম্প্যাক্ট সেট আমরা কি দেখে বুঝবো? যদি সেটা ক্লোজ হয় এবং বাউন্ডেড হয়। আচ্ছা, ক্লোজ সেট তো আমরা জানি। এখন একটু আ বাউন্ড সেটটা দেখি। এখানে এই অপশনটাতেই আছে। আচ্ছা, এই উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা বাউন্ড সেটটা একটু দেখব। আচ্ছা, তো বাউন্ড সেট, আচ্ছা, আচ্ছা, পারফেক্ট সেট। আচ্ছা, পারফেক্ট সেটের ক্ষেত্রে ২ টো জিনিস মনে রাখবো। এটা ক্লোজ হবে এবং উম মানে এভরি পয়েন্ট পি ইস এ লিমিট পয়েন্টস, এইটা আমরা শুধু মুখস্থের ক্ষেত্রেই রাখবো। কিন্তু আমরা চিনব কিভাবে? যে এখানে কোনো আইসোলেটেড পয়েন্ট থাকবে না। তাহলে কোনো সেট পারফেক্ট সেট হওয়ার জন্য কি হবে? সেই সেটটা ক্লোজ সেট হতে হবে। ঠিক আছে? তাহলে এই যে এই ইন্টারভাল দেওয়া আছে, এটা কি? এটার জন্য ১ম এ আমি চেক করব সেটা ক্লোজ সেট কিনা। ঠিক আছে? এরপর আমরা দেখব যে এখানে কোনো আইসোলেটেড পয়েন্ট আছে কিনা। ঠিক আছে? তাহলে আইসোলেটেড পয়েন্ট যেমন এটার ক্ষেত্রে কোনো আইসোলেটেড পয়েন্ট নাই। কিন্তু এই সেটটার ক্ষেত্রে কি আছে? 1, 2 এটা তো এইরকম কন্টিনিউয়াস আছেই। কিন্তু এ শুধু এই 0
এটার বাইরে না, কোথাও একটা আইসোলেটেড আকারে আছে। তাহলে এটাকে কি আমরা পারফেক্ট সেট বলতে পারবো না। শুধু যদি আমার এইটুক থাকতো, শুধু এইটুক, তাহলে এইটুক কি হতো আমার পারফেক্ট সেট হতো, কারণ এইটুক ক্লোজ সেট এবং এখানে কোনো আইসোলেটেড নাই। কিন্তু যখন আমি এই টোটালটা সহ, এই ইউনিয়ন দিয়ে এটা সহ এটা নিচ্ছি, তখন কি হয়ে যাবে না, মানে তখন আর কি থাকবে না, এটা পারফেক্ট সেট থাকবে না। তো পারফেক্ট সেট আমরা যখন অপশনে খুঁজবো, তখন আমরা প্রথমেই চেক করবো সেটা ক্লোজ কিনা এবং এখানে কোনো আইসোলেটেড পয়েন্ট আছে কিনা। আচ্ছা, ক্যান্টর সেটের ক্ষেত্রে হলো ক্লোজড হতে হবে, সেটা পারফেক্ট হবে, আনকাউন্টেবল হবে, নামের ডেন্স হবে, জিরো মেজার হবে। তো এই কয়টা আমরা মুখস্থই রাখবো যে এটার জন্য, ক্যান্টর সেটের জন্য। কিন্তু আমরা মূলত শিখবো ক্যান্টর সেটটা তৈরি হয় কিভাবে। আর আচ্ছা, এই ইন্টারভ্যালে আমরা ক্যান্টর সেট তৈরি করব। তো এই ইন্টারভ্যালে এটা কি ক্লোজ, ঠিক আছে, এটা পারফেক্টও আছে, ঠিক আছে। তো এইটার আমি ক্যান্টর সেট কিভাবে তৈরি করব, অর্থাৎ 0 থেকে 1 আছে, এটা কি হবে আমার এই অংশটুক, এটা সবসময় কি হবে, ওই ইন্টারভালের 3টা ভাগ করা হবে, 3 ভাগের 1 ভাগ, মাঝখানে যে ভাগ সেটা কি করা হবে, বাদ দেওয়া হবে। তাহলে থাকবে কতটুক, বললাম এতটুক, এই থেকে এতটুক। তারপর কি হবে, এটাকে আবার 3 ভাগ করা হবে, হ্যাঁ, এবং এই মাঝখানের ভাগ বাদ যাবে, এখানেও এই পাশে আছে যতটুকু আছে সেটাও কি হবে, ভাগ করা হবে, এভাবে বাদ যাবে। আচ্ছা, আমি একটা ছবি রেখেই দিয়েছি, এই যে। তাহলে এর পরের বার আবার ভাগ করা হবে, 3 ভাগ, মাঝখানেরটা বাদ যাবে, এইভাবে ইনফিনিটি ভাবে চলতে থাকবে, হ্যাঁ। তাহলে এখানে যে এভাবে চলার পর যেই সব পয়েন্টগুলো তারপরেও থেকে যাবে, সেইটাই হবে কি হবে আমার ক্যান্টর সেট, ঠিক আছে। তাহলে ক্যান্টর সেটের গঠনটাই আমার জন্য গুরুত্বপূর্ণ, সহজ গঠন, যে ইন্টারভাল থাকবে, আমরা সবসময় কি করব, 3 ভাগের 1 ভাগ করব এবং 3 ভাগ করব, মাঝখানের ভাগটা বাদ দিয়ে দেব। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, যে প্রথমে এই যে 0 থেকে 1, তাহলে 3 ভাগ করছে 1/3, 2/3, হ্যাঁ। তাহলে এই যে এইটুক বাদ যাবে, তাহলে 0 থেকে 1/3 এবং 2 থেকে 3 থেকে 1, এই অংশটুক থাকবে। তারপর এইটাকে আবার ভাগ করা হয়েছে, তো এইভাবে চলতে থাকবে এবং চলার পর যে পয়েন্টগুলো থেকে যাবে তারপরেও, বা যতটুকু অংশ থেকে যাবে সেটাকেই বলা হবে কি ক্যান্টর সেট। তাহলে আমরা এইভাবে দেখবো যে যেমন এটা একটা কি ক্যান্টর সেট বলা যাবে, ঠিক আছে। তাহলে এইটা দেখেই আমরা ক্যান্টর সেট চিনবো এবং এগুলো একটু মনে রাখবো। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, যে which of the following is not a property of a metric D on a set X। তাহলে ওই যে বলছিলাম যে আমার 4টা প্রপার্টি, যেটা সেটা মনে রাখতে হবে যে কোনটা আমার প্রপার্টি। যেমন এটা নন নেগেটিভিটির সূত্র, এটা আমার ওই যে আইডেন্টিটি অফ ইনডিসসার্নেবিলিটির সূত্র, মানে প্রপার্টি, এটা আমার সিমেট্রি। শুধু এইখানে একটু আলাদা আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে হইতো, তার মানে এটাই আমার কি না, আমার প্রপার্টি না। তাহলে অ্যান্সার হবে কি ডি। আচ্ছা, যেমন এখানে কোন সেটটা আমার ওপেন সেট। আচ্ছা, ওপেন সেট ক্লোজ সেট আমরা চিনি সহজেই, আমরা এটা বের করে ফেলতে পারবো, তারপর এগুলা পরীক্ষায় আসার মতোই, হ্যাঁ। এটা কোনটা ক্লোজ, তাহলে আচ্ছা, হয়তো স্যাররা একটু দিবে না, কিন্তু একটু জটিল করে দিতে পারে, কিন্তু ক্লোজ সেট ওপেন সেট আমরা বুঝে যাবো। আচ্ছা, এরপর হলো কম্প্যাক্ট সেট। তাহলে কম্প্যাক্ট সেটের ক্ষেত্রে আমি কি বলছিলাম, সেটা কি হবে, ক্লোজড হবে এবং বাউন্ডেড হবে। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে এটা ওপেন বোঝা যাচ্ছে, তাহলে ক্লোজড এইটা, এবং এটার কি আর এর তো কি নাই, একদম বাউন্ডনেস নাই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সো আরও হচ্ছে না। সো অ্যান্সার হবে কি আমার 0 থেকে 1 এর যে ক্লোজ সেট, এই অংশটুকু। তাহলে এখানেই আমরা অপশন থেকে বুঝে যাব। আচ্ছা, পারফেক্ট সেটে কি থাকবে না, ওই যে বলছিলাম ওইটা মুখস্থ রাখতে হবে, যে এভরি পয়েন্ট ইজ এ লিমিট পয়েন্ট, অথবা বলতে পারে যে কোনো আইসোলেটেড পয়েন্ট থাকবে না, ঠিক আছে। এখানে ওই যে আইসোলেটেড পয়েন্ট দিয়ে একটু আলাদা করা আছে, মানে বলা আছে যে এরকম, কিন্তু এখানে বলা আছে প্রত্যেকটা পয়েন্টেরই আইসোলেটেড পয়েন্ট। সো একটু ভালো মতো মনে রাখতে হবে, আমার এভাবে অপশন থাকতে পারে, ঠিক আছে। অথবা
ওই আগের যেমন দেখলাম যে নিচের কোনটি পারফেক্ট সেট সেরকম উদাহরণ আকারেও থাকবে। আচ্ছা, ক্যান্টর সেটের প্রপার্টিস কি হবে? আনকাউন্টেবল হবে, ক্লোজড হবে, পারফেক্ট হবে, মেজার জিরো হবে। আমি সবগুলাই দিয়েছি, হয়তো পরীক্ষায় যে কোনো একটা বা দুইটাই থাকবে, সেই অনুযায়ী থাকবে। আমরা যেন জানতে পারি বা বুঝতে পারি সেই জন্য চারটাই দিয়ে রাখা আছে। আচ্ছা, তাহলে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের জন্য আমার কোনটা ট্রু? তাহলে ডিসক্রিটের জন্য কি হবে? একটু মনে রাখবো যে every set is both open and close. আচ্ছা, এরপর সিকোয়েন্স। আমি সিকোয়েন্সে যেগুলো একটু ওইদিকে একটু কম বলা ছিল সেগুলো আশা করি এখানে ইয়ে হবে। সিকোয়েন্স হলো আমার ধারা, হ্যাঁ। তো ধারা সম্পর্কে এগুলো আমরা জানি যে একটা নির্দিষ্ট অর্ডারে চলতে থাকবে। যেমন আমাদের অ্যারিথমেটিক সিকোয়েন্স আছে, জিওমেট্রিক আছে, ঠিক আছে, ফিবোনাকি আছে, আর হারমোনিকটা আছে। আচ্ছা, আর একটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো অল্টারনেটিভ, যেটা এটা সবসময় কি করছে, এই যে এটার কথা, মাইনাস একবার প্লাস ওয়ান একবার কি মাইনাস ওয়ান, জোর হইলে প্লাস ওয়ান, এন এর ভ্যালু বেজোর হইলে কত, মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে সিকোয়েন্স কি হবে? বাউন্ডেড সিকোয়েন্স, মনোটনিক, কনভার্জেন্ট সিকোয়েন্স আর ডাইভার্জেন্ট সিকোয়েন্স এগুলো থাকে। তাহলে আমার এখানকার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স কি হবে? অলওয়েজ অ্যাপ্রোচ টু এ ফাইনাল লিমিট। আর ডাইভার্জেন্স কি? এটার ফাইনাল লিমিটে সে অ্যাপ্রোচ করবে না, মানে ফাইনাইট লিমিটে অ্যাপ্রোচ করবে না, সেটা হবে ডাইভার্জেন্স। কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ হলো কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। আচ্ছা, কনভার্জেন্ট সিকোয়েন্স এইরকম যে যাই বলুক, এখানে ডেফিনেশন এটা আমরা এইভাবে শুধু দেখে রাখবো, কিন্তু আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স পরীক্ষাতে এমসিকিউ এর জন্য চিনে রাখবো কি, এটা মুখস্থ যে আমার কনভার্জেন্ট সিকোয়েন্স এইরকম হলে x টু দি পাওয়ার n মাইনাস l, এটা কি হবে? স্মলার দেন এপসাইলন হবে। এখানে এপসাইলন একটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার। আচ্ছা, এইটুকু আমরা এভাবে মনে রাখবো, কিন্তু আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স সবসময় মনে রাখবো যে এটা কি হবে? একটা নির্দিষ্ট ফাইনাইট লিমিটের দিকেই ধাবিত হবে। যেমন এর আগেও দেখেছি যে এই যে এটা x টু দি পাওয়ার n, হ্যাঁ, x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/n। তো এটা আমি n এর ভ্যালু যত n যখন 1 থেকে শুরু হইলো 1, এই 1 থেকে শুরু হতে হতে যত আরো সামনের দিকে যাবে তত কি হবে? n এর ভ্যালু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে শেষে n যখন ইনফিনিটি হবে তখন কি হবে? এটা আসলে জিরোর দিকে যাবে। সো এটা কনভার্জ করছে কত বরাবর? জিরো বরাবর। তাহলে এই সিকোয়েন্স এইরকম হতে পারে, x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/n, বা x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1/2n, 2n প্লাস 1 বা 2n মাইনাস 1, এই ধরনের আমাদের থাকতে পারে, যেগুলো একদম খুব সাধারণ উদাহরণ। আচ্ছা, আর কনস্ট্যান্ট সিকোয়েন্স সবসময় কনভার্জেন্ট, কারণ ওইটা নির্দিষ্ট ফাইনাইট লিমিট, যেমন এটা xn, এর আগে এই উদাহরণটা ছিল ফাই, তো n এর ভ্যালু যতই বাড়তে থাকুক সেটা কি ওই নির্দিষ্ট ফাইনাইট লিমিটেই থাকবে, সো এটা 5ই হবে। তো আমরা কনস্ট্যান্ট সিকোয়েন্স কি হবে? অলওয়েজ কি কনভার্জেন্ট সিকোয়েন্স। আচ্ছা, এটা ফ্র্যাকশনাল আছে, আমরা একটা দেখবো যেটা হলো এক্সাম্পল না, নন কনভার্জেন্ট। যেমন এই xn ইজ ইকুয়াল টু কত? -1 টু দি পাওয়ার n। তো এটা আমি n যদি ইনফিনিটি নিই, এটা কি নির্দিষ্ট পয়েন্ট বলতে পারবো? কারণ এটা শুধু -1 আর +1 এ জাম্প করবে। তাহলে আমি যদি এটা যদি n বিশাল বড় নিই, তারপরেও এটা ডিপেন্ড করবে কি n পজিটিভ, সরি n জোড় না বেজোড়, সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা কি করতেছে না, একটা নির্দিষ্ট লিমিটের দিকে ধাবিত হচ্ছে না, কনভার্জ করছে না, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যেই সিকোয়েন্সটা থাকবে, যেটা কনভার্জেন্ট কিনা সেটা যেটা বের করব, সেটার জন্য আমরা ওইটার তো সাধারণত xn ফর্মটাই দেওয়া থাকবে। তো আমরা কি করব? এটার লিমিট কি নিব? n টেন্ডস টু ইনফিনিটি। এই n টেন্ডস টু ইনফিনিটি নিলে যদি এটা একটা নির্দিষ্ট ভ্যালুতে আসে, একটা
ঠিক আছে, একটা সিঙ্গেল নির্দিষ্ট ভ্যালুতেই আসে। পরে দেখবো যে এটার ইউনিক থাকতে হবে। তো একটা নির্দিষ্ট ভ্যালুতে আসবে, কথার কথা 1 হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ভ্যালু পাওয়া যায়, তাহলে আমরা কি করবো, সেটা কনভার্জেন্ট বলবো, অথবা কি বলবো, সেটা নন কনভার্জেন্ট। এখন আমার এখানে কিছু গুরুত্বপূর্ণ কনভার্জেন্সের প্রপার্টিস আছে, সেগুলো আমাদের একটু দেখে নিব। সেটা হলো যে কনভার্জেন্স সিকোয়েন্স হলে কি হবে, সেটা অলওয়েজ কি বাউন্ডেড হবে। ঠিক আছে, লিমিট কি হবে, ইউনিক। যদি একাধিক লিমিট পাওয়া যায় তাহলে সেটা আসলে কখনোই কনভার্জেন্ট বলা যাবে না। অর্থাৎ যেমন এটার ক্ষেত্রে আমি যদি এটা n টেন্স টু যদি আমি ইনফিনিটি দিই, তাহলে এটা কি হতে পারে, হয় +1 হতে পারে অথবা কি -1 হতে পারে। ঠিক আছে, কারণ এটা ডেফিনেশনে ছিল একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ধাবিত হবে। তাহলে এটা কি হলো, একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে না, তো একটা কি 1 পাবো আর একটা কত -1 পাবো। যেহেতু আমি একটাই পাচ্ছি না, ইউনিক হচ্ছে না, সেটা মানে আরেকটা পাচ্ছি, একাধিক পাচ্ছি, তখন বলা যাবে না যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে কনভার্জেন্ট হতে গেলে অবশ্যই কি হতে হবে, সেটা লিমিট যেটা পাবো সেটা কি হবে, অবশ্যই ইউনিক হবে। ঠিক আছে, আর এটা যে এই একটা কনভার্জেন্ট সিকোয়েন্স যদি এই এল লিমিটে কনভার্জ করে, তাহলে এটা যে সাব সিকোয়েন্স পাবো সেটারও কনভার্জ করবে কত, এই এল লিমিটে। আচ্ছা, এখন এই বাউন্ডেড সিকোয়েন্স, এর আগে যেটা ছিল বাউন্ডেড, যদিও আমরা অনেকেই বুঝি যে বাউন্ডেডের জন্য আমরা ডেফিনেশন এভাবে মুখস্থ রাখবো, তবে এটা আমরা যদি একটু দেখেছি। আচ্ছা, প্রথমে বাউন্ডেড অ্যাবোভ। তাহলে বাউন্ডেড অ্যাবোভ হলো যে ওই ফাংশন যেটা থাকবে সেটার সবচেয়ে যে বড় ভ্যালু পাওয়া যাবে, সেটা কি হবে, একটা কোনো নির্দিষ্ট ভ্যালু আছে, তাও ছোট, অর্থাৎ এটা ইনফিনিটির দিকে ধাবিত হবে না। সবচেয়ে যেমন এটার ক্ষেত্রে আমি এন এর ভ্যালু যখন এন তো 1 থেকে শুরু, যখন আমি 1 শুরু করব, তখন কি হবে, 1, এটা যত বাড়তে থাকবে আস্তে 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 কি 0 দিকে যাবে। তাহলে এইটা যেটা সর্বোচ্চ ভ্যালু, সেটাই কি একটা নির্দিষ্ট ভ্যালু, অর্থাৎ এর উপরে আরো আছে নির্দিষ্ট। মেন কথা হলো আমি ওইখানে কি পাবো, নির্দিষ্ট ভ্যালু পাবো। যদি নির্দিষ্ট পাই তাহলে কি বুঝবো সেটা কি বাউন্ডেড অ্যাবোভ। হ্যাঁ, একইভাবে যদি বাউন্ডেড বিলো, আমি ওই যে সর্বনিম্ন যেটা পাবো সেটা কি হবে, সর্বনিম্ন একটা ভ্যালু পাবো। যেমন এটার ক্ষেত্রে কি, আমি x⁻n=n², আমি সর্বনিম্ন কি পাইতে পারি, a পাইতে পারি যখন n এর ভ্যালু যখন 0 বসাবো, তখন কি হবে, সর্বনিম্ন কি হবে, 0। তারপর যত আরো ভ্যালু বাড়তে থাকবে তখন কি হবে, এটার ভ্যালু বাড়তে থাকবে। তাহলে এটা বাউন্ডেড যেটা বিলো, সেটা সর্বনিম্ন কত হবে, 0 হবে। 0 যে উপরের ভ্যালু গুলা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাউন্ডেড সিচুয়েশন যেটা একই সাথে বাউন্ডেড অ্যাবোভ এবং বাউন্ডেড বিলো। হ্যাঁ, আমি ডেফিনেশনের এর ভিতর না যাই, আমি শুধু দেখেই যেন চিনতে পারি এমসিকিউ এর জন্য, সেদিকেই আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা দেখেই বুঝবো যে যদি একটা যদি আমার বাউন্ডেড অ্যাবোভ এবং বিলো হয়, তাহলে বুঝবো যে সেটা বাউন্ডেড সেট। অর্থাৎ এই যে 2, 3 যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে এটা সর্বোচ্চ মানে একটা সিকোয়েন্স পাওয়া গেছে যেটা 2 থেকে শুরু 3 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটার বাউন্ডেড অ্যাবোভে কত, সর্বোচ্চ 3, এটার বাউন্ডেড অ্যাবোভ 3 থেকে শুরু হবে, এটা কত, বাউন্ডেড বিলো কত, সর্বনিম্ন 2, মানে 2 এর পর 2 এর শেষে বড়গুলো পাবো, তাহলে সর্বনিম্ন কত, 2, আমার বিলো কত হবে, 2 থেকে শুরু হবে। তো এগুলো দেখেই আমরা বুঝে যাবো বাউন্ডেড অ্যাবোভ এবং বিলো। আচ্ছা, এটা নিয়ে এত বেশি কিছু বলার নাই। আচ্ছা, যেমন এই উদাহরণটাই ছিল, এটাতে কি আমাদের বাউন্ডেড এটা কত হবে, -1 এবং +1, তাহলে সর্বনিম্ন কত পাচ্ছি আমি, -1 এবং সর্বোচ্চ কত, +1, তাহলে এটা বাউন্ডেড বলা যায়। আর এটার ক্ষেত্রে x⁻n যদি n হয়, তাহলে এটা কি হবে, আনবাউন্ডেড হবে, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে
আমরা এর আগে দেখেছি, বললাম যে কনভার্জেন্ট সিকোয়েন্স যদি হয় সেটা কি হবে, বাউন্ডেড হবে। আচ্ছা, আর যদি কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, কোনো সিকোয়েন্স বাউন্ডেড হয়, ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট সেখানে একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে যেটা কনভার্স করবে, মানে একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স সেটার ভিতর পাওয়া যাবে। যদিও এক্সএন বাউন্ডেড কিন্তু এই এক্সএন সিকোয়েন্স মানে এই কনভার্জেন্ট না, কিন্তু এখানকার এই সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে অবশ্যই, যেটা কি করবে, কনভার্স করবে, ঠিক আছে। আচ্ছা, এক্সএন আরেকবার বলি, যেটা বাউন্ডেড কিন্তু সেটা আমার কনভার্জেন্ট নাও হতে পারে, কারণ এর আগে দেখেছি যে কনভার্জেন্ট যদি হয় সিকোয়েন্স, সেটা সাবসিকোয়েন্স অবশ্যই কি হবে, কনভার্জেন্ট হবে। কিন্তু এটার ক্ষেত্রে এটা একটু আলাদা, একটা বাউন্ডেড পাওয়া গেছে, হ্যাঁ, একটা সিকোয়েন্স পাওয়া গেছে সেটা বাউন্ডেড, কিন্তু সেই সিকোয়েন্সটা কি না, কনভার্জ না। আচ্ছা, আমি এটার ক্ষেত্রেই যদি ইয়ে করি, এইটার ক্ষেত্রেই, তাহলে এটার ক্ষেত্রে +1 আর -1 পাবো, তাহলে n ইকুয়াল টু যদি 2n হয়, তাহলে সেক্ষেত্রে কি পাবো, +1 পাবো, ঠিক আছে। তাহলে তখন সেটা একটা কি কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে, এবং কনস্ট্যান্ট সিকোয়েন্স কি জানি, অবশ্যই আমার কনভার্জেন্স। বা n ইকুয়াল টু যদি 2n -1 ধরি, অর্থাৎ বেজোড় গুলো নিই, তাহলে কি পাবো, সবসময় কি আমি পাবো -1, তাহলে এটাও একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে সেটাও কি কনভার্স সিকোয়েন্স, কিন্তু সে নিজে কি না একটা কনভার্জেন্ট সিকোয়েন্স না, কিন্তু সে বাউন্ডেড, এবং এই বাউন্ডেড হওয়ার কারণে সেখানকার অ্যাটলিস্ট একটা কি পাবো, সাবসিকোয়েন্স পাবো, যেটা কি হবে, কনভার্স করবে, ঠিক আছে। তো আমাকে এইরকম একটা উদাহরণ দেওয়া থাকলো যে এক্স এন ইজ ইকুয়াল টু -1, তার পাওয়ার হলো 1, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে এর একটা সাবসিকোয়েন্স কি কনভার্জেন্ট পাওয়া যাবে, বা নিচের কোনটি ট্রু, এভাবেও দেওয়া থাকতে পারে, তাহলে এই প্রপার্টিজ থেকে আমরা বাউন্ডেড প্রপার্টিজ থেকে আমরা কি বুঝবো, যে অ্যাটলিস্ট একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আমরা ওখান থেকে পাবো। আচ্ছা, এখন বলি সাবসিকোয়েন্স কি। যেমন সাবসিকোয়েন্স হলো ওইখান থেকে আমি কিছু ওই অর্ডারটা ঠিক রেখে কিছু এলিমেন্টস গুলা আলাদা করলাম, অন্য একটা সিকোয়েন্স তৈরি করলাম সেখান থেকে। আর যেমন এখানে x টু দি পাওয়ার n এর, আচ্ছা, আমি যদি n সমান এটা যদি জোড়গুলা নিই, এখান থেকে বললাম কি আমি সিকোয়েন্স থেকে জোড়গুলা নেব 2 4 6, তাহলে এখানে এই 2 4 6 সবগুলো কি এই সিকোয়েন্সের ভিতরেরই, এই সিকোয়েন্সের উপাদান নিয়েই তৈরি, তাহলে এই 2 4 6 এটা ইনফিনিটি পর্যন্ত চলবে, সেটা কি হবে, এটা সাবসিকোয়েন্স হবে। বা আমি যদি বেজোড়গুলা নিই 1 3 5, তো এই সিকোয়েন্সটা কি হবে, এটা থেকেই নেওয়া, তো এটা কি হবে, সাবসিকোয়েন্স হবে। আচ্ছা, আর অসিলেটর সিকোয়েন্স এর আগে যেটা দেখলাম যে x টু দি পাওয়ার n, এটা কি করবে, -1 টু +1 এটা জাম্প করবে, অসিলেট করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই সাবসিকোয়েন্সের ক্ষেত্রে এভরি সাবসিকোয়েন্স অফ কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্স টু এ সেম লিমিট, এর আগেও বলেছি, এটা সাবসিকোয়েন্সের জন্য আলাদা করে রেখেছি, যে এটার যদি একটা সিকোয়েন্সের লিমিট যদি l হয়, ওটার সাবসিকোয়েন্সেরও লিমিট কি হবে, l সেম হবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে বাউন্ডেড সিকোয়েন্সে যেটা বললাম যে বাউন্ডেড সিকোয়েন্সে ভিতর কি অ্যাটলিস্ট একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখন যদি দুটা সাবসিকোয়েন্সের যদি ডিফারেন্ট লিমিট হয়, তাহলে ওই সিকোয়েন্সটা কখনোই কি হবে না, কনভার্স হবে না। আমরা উল্টাভাবে বলতে পারি, যেমন এই টার্মের এটা -1 -1 -1 এটা কনভার্জেন্ট, তাহলে এটার লিমিট কত, -1, এই যেটা 1 1 1 যখন জোড়গুলো নিচ্ছি, এটা একটা সাবসিকোয়েন্স, এর ভিতর থেকেই নেওয়া, এটার লিমিট কত, 1, তাহলে যেহেতু আমি আলাদা লিমিট পাইছি, দুইটার জন্য আলাদা লিমিট পাইছি, দুই সাবসিকোয়েন্সের জন্য, তাহলে আমার যে মূল যে সিকোয়েন্স, সেটা কি হবে না, কখনোই কনভার্জেন্ট হবে না। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এই যে কমপ্লিটনেস, এর আগেও একটু বলেছিলাম যে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সই হবে কোষী, হ্যাঁ, প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সই হবে কি, কোষী, আর
কোশি সিকোয়েন্স জেনারেলি সবসময় কনভার্জেন্ট নাও হতে পারে, তবে এই আর এর ভিতর সবগুলা কোশি কি হয়, আমার রিয়েল নাম্বারের ভিতর সবগুলা কোশি কি হয়, কনভার্জেন্ট সিকোয়েন্স হয়। সো যেহেতু এই আর এর ভিতর সবগুলা সিকোয়েন্সে কি হয়, আমার কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, সেজন্য এইটাকে আর এর কমপ্লিটনেস প্রপার্টি বলে, বা এইটাকে এই টোটালটাকে বলা হয় কমপ্লিটনেস প্রপার্টি। তাহলে কমপ্লিটনেস প্রপার্টিস কোনটা, আমার সরাসরি এমসিকিউতে আসবে, 4টা অপশন থাকবে, তার ভিতর এইটা একটা, যে এভরি কোশি সিকোয়েন্স ইন আর কনভার্জেস, বা এটাই ভিন্নভাবে বলা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার কমপ্লিটনেস প্রপার্টিস। আর সাবসিকুয়েন্ট প্রপার্টিস এর আগেও বলা হয়েছে যে যদি একটা সিকোয়েন্স কি হয়, কোশি হয়, তাহলে এটার সাবসিকুয়েন্স গুলাও কি হবে, এটা কনভার্জেন্স হবে, এটার সাবসিকুয়েন্স কি হবে, কোশি হবে। কারণ এটা ওই যে কনভার্জেন্স সিকোয়েন্স থেকে আসছে, যে কনভার্জেন্স সিকোয়েন্স যদি হয় তার সাবসিকুয়েন্স কনভার্জেন্ট হবে, আর কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সেটা কি হবে, অবশ্যই কোশি হবে। তো মানে একটা সিকোয়েন্স যদি কোশি হয়, এটা সাবসিকুয়েন্সটাও কি হবে, সবসময় কোশি হবে। এই প্রপার্টিস গুলো একটু আমার মনে রাখতে হবে সরাসরি এমসিকিউ এর জন্য। এই কি পয়েন্টস গুলো আমরা একটু দেখে নিব, এগুলো এর আগে আলোচনা করা আছে। আচ্ছা, লিমিট কন্টিনিউটি সম্পর্কে আমাদের মোটামুটি আমাদের ম্যাক্সিমামের ধারণা আছে। লিমিট কন্টিনিউটি, আচ্ছা কন্টিনিউয়াস হলো এই, আমি যদি সাধারণভাবে চিন্তা করি, আমি যদি একটা গ্রাফের কথাই যদি চিন্তা করি, আমি এই গ্রাফটা আঁকালাম, কোথাও কোনো ছেদ নাই, বা কোথাও জাম্প করে নাই, কোথাও ফাঁকা নাই, কোথাও ব্রেক করে নাই, তাহলে এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এইটাকে আমার যেটা যেভাবে ডিফাইন করা যায়, যে এই ফাংশনটার লিমিট দ্বারা, যে এটার লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট সমান সমান কি কত, আমি যদি এফ অফ এ বিন্দুতে, অর্থাৎ এ বিন্দুতে যদি আমি কন্টিনিউয়াস কিনা সেটা চেক করি, তাহলে কি হবে, এফ অফ এ সমান সমান কি, এটার এ বিন্দুতে লিমিটটাও কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এইটা যেমন এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি, অর্থাৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই ধরনের, এই যে কোথায় আনডিফাইন্ড, অর্থাৎ সেখানে আমার যদি আনডিফাইন্ড হয়, যে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে কি এটা আনডিফাইন্ড হয়, মানে ওইখানে এটা কন্টিনিউয়াস না, এটা সব জায়গায় কন্টিনিউয়াস, প্রত্যেকটা জন্য ভ্যালু পাওয়া যায়, কিন্তু কোথায় এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য পাওয়া যায় না, তাহলে এটা কন্টিনিউয়াস কোথায়, এক্স ইজ ইকুয়াল টু 1 বাদে বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমি যদি একটা লিমিট বলা থাকে যে 0 থেকে 4 এর ভিতরে এটা কন্টিনিউয়াস কিনা, কারণ 0 থেকে 4 এর ভিতর 1 এর জন্য কি আমি একটা জায়গায় কন্টিনিউটি ব্রেক করতেছে, তাহলে বলবো যে এটা না, কন্টিনিউয়াস না। আচ্ছা, এটা যদি বলে যে আমার 5 থেকে 6 এর ভিতর কন্টিনিউয়াস না, তো বলতে পারবো 5 থেকে এটার ভিতর, বা আমার এমন ভাবে ডিফাইন করে দেওয়া আছে, সেখানে 1 বাদ দিয়ে বলা আছে, সেটার জন্য কন্টিনিউয়াস না, অবশ্যই কন্টিনিউয়াস। তবে আমার জন্য গুরুত্বপূর্ণ হলো এমসিকিউ এর জন্য যে সেকশনালি বা পিসওয়াইজ যে সব ফাংশন থাকে সেইগুলার, যেমন এ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স স্কয়ার, আর নিচে 2x + 1, এটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টুর জন্য এটা এটা। তো আমার এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কি করবে, বলবে যে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এটা কন্টিনিউয়াস কিনা। ঠিক আছে, এই ধরনের এমসিকিউ থাকবে, বা এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য নিচের কোন ফাংশনটি কন্টিনিউয়াস, এরকম কিছু ফাংশন দেওয়া থাকবে। তো আমরা এটা চেক করব যে ওই যে বিন্দু দেওয়া থাকুক সেটা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এই দুটো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, সমান সমান যদি এফ অফ এ হয়, তাহলেই আমরা বলবো যে মানে এটা কন্টিনিউয়াস। মানে 1 বিন্দু বলছে, তার মানে এফ অফ 1 সমান সমান কি হবে, আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, যে এটা রাইট হ্যান্ড লিমিট আর এটা কি আমার লেফট হ্যান্ড লিমিট। তো এটা যদি সমান হয় তাহলে আমরা বলবো কন্টিনিউয়াস, আদারওয়াইজ কি বলবো, কন্টিনিউয়াস না। তো এটা আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটই সমান না, আমরা আগেই বলে দিতে পারি কি সেটা কন্টিনিউয়াস, এফ অফ 1 আমার বের করার প্রয়োজন নাই। তো এই ধরনের ফাংশনটা একটু গুরুত্বপূর্ণ, যে কন্টিনিউয়াস কিনা বা কোন বিন্দুতে ডিসকন্টিনিউটি আছে সেটা দেখার জন্য। আর এরপর হলো কন্টিনিউয়াস আমার ফাংশন, এই ফাংশনে কিছু ইয়া আছে, অ্যালজেব্রা আছে, যে যদি এফ এবং জি দুটাই যদি কন্টিনিউয়াস হয়, এই ফাংশন দুটার যোগফলও কন্টিনিউয়াস, বিয়োগও কন্টিনিউয়াস, গুণও কন্টিনিউয়াস, ভাগও কন্টিনিউয়াস, যদি ওই জি অফ এ নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, মানে কারণ নিচের এই অংশটুক যদি 0 হয় তাহলে কি হয়, ওটার কন্টিনিউটি আর থাকে না।
তো এইটুক বাদে এটা সবগুলোর জন্য কি হবে, কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে এফ অফ জি যদি কন্টিনিউয়াস হয় এদের কি হবে, কম্পোজিশনও কি হবে, কন্টিনিউয়াস হবে। আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এটার অত দরকার নাই। এখন আমার বিষয় হলো যে লিমিট, এটা আমরা কোন একটা ফাংশনের লিমিট এইরকম ভাবে এটা জানি যে f of a is equal to limit h tends to 0 f of a plus h minus f of a divided by h, এটা। আচ্ছা, তাহলে ফাংশনের ডেরিভেটিভ এটা, এগুলা আপনাদের আসলে বলে দেওয়ার কিছু নাই, সবাই ম্যাথের স্টুডেন্ট এগুলা জানা, কিন্তু এগুলো আমাদের সরাসরি এমসিকিউ এর জন্যই আসবে, এইভাবে ফর্মুলা আকারেই আসার সম্ভাবনা আছে। এবং এই ডেরিভেটিভ গুলা কি ডিফাইন করে, সেটা যে ডেরিভেটিভ, একটা ডেরিভেটিভ কি ডিফাইন করে, সেটা কি একটা স্লোপ, বাট কোনো একটা লাইনের যে টেনজেন্ট আঁকানো হয় সেটার স্লোপ ডিফাইন করে। আর পজিটিভ ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ যদি পজিটিভ, সেগুলো ফাংশন কি হবে, ইনক্রিজিং হবে। নেগেটিভ যদি পাওয়া যায় সেটা কি হবে, ফাংশন ডিক্রিজ হবে। আর জিরো ডেরিভেটিভ হলে সেটার হরিজন্টাল ট্যানজেন্ট পাওয়া যায়। মানে তাহলে এরকম পয়েন্ট আমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করছি সেগুলোতে, তো এটার যদি জিরো পাইতাম সেক্ষেত্রে কি হইতো, কোনো পয়েন্টে হয় সেখানে ম্যাক্সিমাম থাকতো তো মিনিমাম থাকতো। আর কোনো পয়েন্টে ইনক্রিজিং এর জন্য আমরা কি পাবো, পজিটিভ। আবার এই ফাংশনটা ডিক্রিজ দিকের জন্য কি পাবো, নেগেটিভ ডেরিভেটিভ পাবো। তো এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো আমরা ইন্টারমিডিয়েটেও দেখে এসেছি, ইন্টারমিডিয়েটের থিম এইটু। আচ্ছা, এরপর হলো রোলস থিওরেম। রোলস থিওরেমের জন্য আমার যে শর্তগুলো সেটা আগে গুরুত্বপূর্ণ, যে রোলস থিওরেমের শর্ত কোনটা এটা দেখতে হবে, যে ফাংশন অফ এক্স কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এইরকম একটা এই ইন্টারভালের ভিতরে এ অফ বি এর ভিতরে একটা পাওয়া যাবে, যেটার জন্য কি হবে, ওই বিন্দুটার জন্য এটার ডেরিভেটিভ কি হবে, জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ ওই বিন্দুতে কি পাওয়া যাবে, হয় ম্যাক্সিমাম পাওয়া যাবে অথবা মিনিমাম পাওয়া যাবে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে এইটা সরাসরি জিজ্ঞেস করতে পারে যে এরকম একটা ফাংশন দেওয়া আছে, এটা এ থেকে বি, এবং দেখা গেল যে এফ অফ এ এবং এফ অফ বি হলো কি হয়েছে, ইকুয়াল। আর রোলস থিওরেম অনুযায়ী বলবে যে এই সি পয়েন্টের ভ্যালু নির্ণয় করা। আমরা এমসিকিউ যখন নির্ণয় করবো তখন আমরা দেখব। তো মিন ভ্যালু থিওরেম, ফার্স্ট মিন ভ্যালু থিওরেম এবং সেকেন্ড মিন ভ্যালু থিওরেম আছে। ফার্স্ট মিন ভ্যালুকে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম বলে। এটা একটু জেনে রাখবো যে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম আরেকটা নাম কি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, এটা সরাসরি আসতে পারে। তো এই ক্ষেত্রে আমার যে দুটো সত্য সেটা মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে একটু আলাদা, এখানে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, কিন্তু এটার ক্ষেত্রে সেটা না। এটার ক্ষেত্রে বাকি দুটো যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, এবং এই পাশেরটাও একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সেটটা দেখা গেল এফ অফ এক্স ডিফারেন্সিয়েবল পর্যন্ত পড়লাম, কিন্তু আমরা এই যে আমার ইন্টারভাল যেটুক সেটুক আমরা খেয়ালই করলাম না, তাহলে একটু ভুল লাগানোর চান্স থাকবে। সেক্ষেত্রে আমার এফ এর ডেরিভেটিভ মানে ফাংশন অফ ডেরিভেটিভ ফাংশন যেটা, সেটার ভ্যালুটা হবে এইটা। তো এইখানেও আমার সরাসরি ফাংশনই দেওয়া থাকবে, আমার এই সি পয়েন্টের ভ্যালুটাই আসলে মূলত নির্ণয় করতে বলবে এমসিকিউ এর জন্য। এই দুটার ক্ষেত্রেই আমার থিওরি তো জানতে হবে, থিওরি আসার চান্স থাকে, তার চেয়েও বেশি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুটা ক্ষেত্রেই আমার এই সি এর যে ভ্যালু সেটা নির্ণয় করতে বলবে। ঠিক আছে, এরপরে যেটা আছে আমার সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, যেটাকে কচি মিন ভ্যালু থিওরেম বলে, সেটা আসলে দুইটা ফাংশনের জন্য। ঠিক আছে, দুইটা ফাংশন যদি এরকম হয়, এটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হয়, সেই দুটো ফাংশনের জন্য এইটা। তো এটার ক্ষেত্রেও একই কথা, আমার সি নির্ণয়। ঠিক আছে, আমার সি নির্ণয়টাই গুরুত্বপূর্ণ, এবং শুধু ওইটুকু তো আমাদের মুখস্থ থাকবে, ওইটাও আসবে। আচ্ছা, এখন আমরা একটু এমসিকিউ গুলো দেখি যে এই সিকোয়েন্সের ভিতর কোনটা কনভার্জেন্ট না। কারণ এটার ক্ষেত্রে আমরা এর আগেই অনেক কয়েকবার আলোচনা করেছি, এটা কি একবার -1 পাই +1 নির্দিষ্ট দিকে যায় না। এটা এটা কি হয়, একটা নির্দিষ্ট n এর ভ্যালু যত বাড়তে থাকে এটা কি করতে থাকে, ইনফিনিটির দিকে, সো নির্দিষ্ট পয়েন্টের দিকে সে ধাবিত হয় না। এটা তো আরোই না। হ্যাঁ, শুধু কি এই যে এটা
n এর ভ্যালু যত, এটা যদি আমি লিমিট নিই n ইনফিনিটি যদি বসাই তাহলে কত হবে 0, তাহলে এটা একটা 0 পাওয়া যায়। অর্থাৎ আমি যদি n এর ভ্যালু ইনফিনিটি নিই, সেটার যদি একটা নির্দিষ্ট ভ্যালু পাই, আমরা যেটা এমসিকিউ নির্ণয় করব, মানে এমসিকিউ এর জন্য যদি নির্দিষ্ট ভ্যালু পাই তাহলে সেটা কি হবে, একটা, অবশ্যই বলছি কি এটার ইউনিক লিমিট থাকবে একটা। নির্দিষ্ট যদি ভ্যালু পাই তাহলে কি হবে, আমার সেটা কনভার্জেন্স সিকোয়েন্স হবে, ঠিক আছে। আর কনভার্জেন্স সিকোয়েন্স হইলে সেটা কি হবে, আমার রিয়েল নাম্বারের ভিতরে সেটা হবে কি, খুশি সিকোয়েন্স, মানে সব কনভার্জেন্স সিকোয়েন্সই হলো খুশি সিকোয়েন্স, ঠিক আছে। তো যদি এখানে বলতো যে কোন সিকোয়েন্সটা আমার খুশি সিকোয়েন্স, আমরা প্রথমে বের করব কি সেটা কনভার্জেন্ট কিনা। যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে অলওয়েজ সে কি খুশি হবে, ঠিক আছে। তো এটাই আমরা বের করে সহজেই করতে পারি। আর কনভার্জেন্ট হওয়ার ইয়ে কি, আমার ওইটা ইনফিনিটি বসাবো, ইনফিনিটি বসানোর পর যদি আমার নির্দিষ্ট ভ্যালু পাই তাহলে সেটা হবে আমার কনভার্জেন্ট। আর যদি আনডিফাইন্ড কিছু পাই বা ভিন্ন ভিন্ন ভ্যালু পাই, যেমন এটার জন্য আমি ভিন্ন ভিন্ন ভ্যালু পাবো, এটার জন্য কি পাবো বলছিলাম এর আগে দেখালাম, একটা কি পাবো -1, আর একটার জন্য কি পাবো +1। সো দুইটা আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু মানে ভ্যালু পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কি দুইটা আলাদা আলাদা, তখন এটা কি হচ্ছে না, কনভার্জেন্ট হচ্ছে না। আচ্ছা, এরপরে বাউন্ডেড বাট নট কনভার্জেন্ট, এটাও খেয়াল রাখতে হবে। বাউন্ডেড বাট, আমরা এর আগে এটা নিয়ে আলোচনা করেছি, এটা দেখেছি যে এটা বাউন্ডেড, -1 একটা ভ্যালু আর কত +1 একটা ভ্যালু, এই দুটো ভ্যালুই আমরা পাই, হ্যাঁ। তো এটা কি হবে, বাউন্ডেড কিন্তু কি না, কনভার্জেন্ট না। যেমন এটাও কনভার্জেন্ট না, এটাও কনভার্জেন্ট না, কিন্তু এর এই দুটো কি না, বাউন্ডেড না। আবার এটা কনভার্জেন্ট, সরি এটা বাউন্ডেড কিন্তু এটা আবার কনভার্জেন্ট, তাহলে আমার লাগবে বাউন্ডেড এবং নট কনভার্জেন্ট। সো অ্যান্সার কি হবে আমার বি। আচ্ছা, এ সাবসিকুয়েন্স অফ এ সিকোয়েন্স ইজ, সাবসিকুয়েন্সের যে প্রপার্টিজ কি হবে, any sequence of numbers না, সিকোয়েন্স অল টার্মস আর ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডারেই থাকবে এমন না, যদি আমার কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তো এটা ডিক্রিজিং অর্ডারে থাকবে, এটা সবসময় সত্য না। আচ্ছা, সিকোয়েন্স ফর্ম ডিলিটিং সাম টার্মস উইদাউট চেঞ্জিং অর্ডার, অর্থাৎ আমরা অর্ডার চেঞ্জ না করে কি করি, কিছু নির্দিষ্ট টার্মগুলো বাদ দিয়ে যেগুলো থাকে ওইগুলো নিয়েই কি আমরা সাবসিকুয়েন্স তৈরি করি, এটাই আমার সাবসিকুয়েন্সের ডেফিনেশন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু ফর কোশি সিকোয়েন্স, কোশি সিকোয়েন্সের জন্য কোনটা আমার কোশি সিকোয়েন্স কি হবে, ডাইভার্স করবে, ঠিক আছে। এভরি কোশি সিকোয়েন্স কি হবে, বাউন্ডেড হবে। কোশি সিকোয়েন্স ইন কিউ, অনলি সিকোয়েন্স ইন কিউ ক্যান বি কোশি না, এই যে কিউটাতে আমরা দেখছি যে এরকম না। আর কোশি সিকোয়েন্স অলওয়েজ হ্যাভ সাবসিকোয়েন্স দ্যাট ডাইভার্স, এরকম না। কারণ কোশি সিকোয়েন্স আমি বলেছি যে সবগুলা কোশি, সবগুলা ডাইভার্জেন্স সিকোয়েন্সই কোশি, কিন্তু সবগুলা ডাইভার্জেন্স, সবগুলা কোশি সিকোয়েন্স কি না, ডাইভার্জ না। তো এটাও যায় না, এটাও এটার সাথে যায় না। আর কিউ এর ক্ষেত্রে তো আমরা এর আগে দেখেছি যায় না, শুধু যায় কোনটার ক্ষেত্রে, কোশি সিকোয়েন্স হইলে কি হবে, সেটা বাউন্ডেড হবে, কারণ কনভার্জেন্স সিকোয়েন্স কি বাউন্ডেড সিকোয়েন্স। তো ওই যে আমি প্রপার্টিজ দেখেছিলাম সেখান থেকে এইটা। আচ্ছা, কমপ্লিটনেস প্রপার্টিস অফ আর, আচ্ছা আমরা কমপ্লিটনেস প্রপার্টিস প্রথমে বলেছিলাম যে আর এর ক্ষেত্রে যদি ওইটার সবগুলা কোশি সিকোয়েন্সই যদি কনভার্স করে তাহলে সেটা কি হবে, তাহলে সবগুলা কোশি সিকোয়েন্স কি করতেছে, আর এর ভিতরে যদি কনভার্স করে টু এ রিয়েল নাম্বার, অবশ্যই আর তো রিয়েল নাম্বারে, তাহলে সেটা কি হবে আমার, এটাই হলো আমার কি কমপ্লিটনেস প্রপার্টিস, ঠিক আছে। এখন এই যে আমি বললাম যে ফাংশন কন্টিনিউয়াস কিনা, এটা জিজ্ঞেস করবে যে এই যে এই ফাংশনগুলা x = 1 এ কন্টিনিউয়াস, তাহলে এটা কি আনডিফাইন্ড 1 এ,
এটাতে ডিফাইন, সো আমরা তো এখানেই বসাই দিতে পারি, তারপরেও আমরা অপশন চেক করতে পারি এটাতে না। এই যে আচ্ছা একটু এটা কি ভুলে চলে আসছে, এখানেও ভ্যালু পাওয়া যায় 1 এর জন্য। এটা ভুলে চলে আসছে, এটাও হয়, এটাও হয়। আচ্ছা, এই যে আমি এর আগে বলেছিলাম যে এরকম দেওয়া থাকবে, সি এর ভ্যালুটা আমার নির্ণয় করতে হবে। তাহলে রোলস থিওরেম অনুযায়ী কোনটা গ্যারান্টি করে? রোলস থিওরেম আমরা জানি যে এটা সমান সমান কি হবে, 0 পাওয়া যাবে। তার মানে এর ভিতরে একটা কোনো একটা ভ্যালু থাকবে, এটার ওই ফাংশনের ডেরিভেটিভের সি, এটা সমান সমান কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। এবং এইটা সমান সমান 0 পাওয়া গেলে সেই অনুযায়ী ভ্যালু নির্ণয় করতে বলতে পারে। যেমন এটার ক্ষেত্রে যে মিন ভ্যালু থিওরেম, অবশ্যই সি এর ভিতর থাকবে, সেটা কি হবে, এই এফ, এটা সি সমান সমান কত হবে। তাহলে মিন ভ্যালু থিওরেম অনুযায়ী কি ছিল, ওই অনুযায়ী বসাইতে হবে যে এটার ইনভার্সটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো তারপর আমাদের যে ওই যে মিন ভ্যালু থিওরেমের যে ফর্মুলা, সেখানে আমরা বসাই দেব যে ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই b মাইনাস a, তাহলে ফাংশন অফ 3 মাইনাস ফাংশন অফ 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 আসলে কত, 2। তাহলে এটা সলভ করলে পাওয়া যায় কত, আসলে 4। তাহলে 2c ইজ ইকুয়াল টু 4, c ইজ ইকুয়াল টু কত, 2। তাহলে c ইজ ইকুয়াল টু যদি 2 এখানে বসাই, বা সরি, c ইজ ইকুয়াল টু 2 যদি যে এখানে বসাই, তাহলে কত, 2 ইনটু 2 সমান সমান কত, আমার তো ইনভার্স মানে সরি ডেরিভেটিভ এটা চাইছে, তাহলে এটা সমান সমান কত হয়, 4। তো কখনো কখনো আমার মানে এইভাবেও চাইতে পারে, অথবা সি এর ভ্যালু চাইতে পারে। তাহলে এখান থেকে মিন ভ্যালু থিওরেম অনুযায়ী কত, ওই আমার যে দেয়ার এক্সিস্ট সি এত, এটা চাইতে পারে। এবং সিটা অবশ্যই কি, এই যে এই দুটার ভিতরে থাকবে, ঠিক আছে। আমাদের এমসিকিউটা একটু এই ধরনের হবে। এই যে সেকেন্ড মিন ভ্যালু থিওরেম অনুযায়ী একই কথা, সি এটা কোনটা গ্যারান্টি করে, তাহলে এই যে এ নাম্বার এইটা, ঠিক আছে। তাহলে এটা আমার ওই যে মিন ভ্যালু থিওরেম থেকে যা আসছে সেই অনুযায়ী, এবং এই অনুযায়ী আমার এই এখানে ভ্যালুটাও বলা থাকতে পারে। এখানে কি থাকে, এই ভ্যালুটাও থাকতে পারে, ঠিক আছে। যে এটা সমান সমান কত, তো এটা সমান সমান কি এরকম পাওয়া যাবে। অর্থাৎ এই বা এইখান থেকে যে ইকুয়েশনটা পাবো, সেখান থেকে কি করতে পারবো, আমি সি এর ভ্যালুটা নির্ণয় করতে পারবো। এগুলার ইনভার্স বের করব, এটারও ইনভার্স বের করব, তাহলে এফ অফ সি সমান সমান যা হয়, জি অফ সি সমান সমান যা হয়, এবং এগুলার ভ্যালু সমান সমান যা হয়, এই ইকুয়েশনে বসাই দিলে কি হবে, সি এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। তো এই ধরনের এমসিকিউ আসার সম্ভাবনাই বেশি এই মিন ভ্যালু থিওরেম বা রোলস থিওরেম থেকে। আচ্ছা, কোশি সিকোয়েন্স কোনটা হবে, আমরা এর আগে অনেক উদাহরণ দেখে এসেছি। এটা আমরা সহজেই পারি, কনভার্জেন্ট কিনা সেটা করব। এটার ভিতর কোনটা ফলোইং ইজ নট ট্রু, এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইন আর কি হবে, কনভার্জেন্ট করবে। আচ্ছা, এভরি কোশি সিকোয়েন্স ইন আর কি করবে, কনভার্স করবে। এইটা জেনারেলি কিন্তু কনভার্জেন্ট হয় না, কিন্তু আর এর যে কমপ্লিটনেস প্রপার্টিস আছে, সেটার ক্ষেত্রে কি হবে, এটা করবে। তাহলে আর কি আছে, এভরি বাউন্ডেড মনোটোনিক সিকোয়েন্স আর ইন কনভার্স বাউন্ডেড সিকোয়েন্সের ভিতরে এটা হয় কিউ নট কমপ্লিট, ঠিক আছে। কারণ আর এরই শুধু কমপ্লিটনেস প্রপার্টি আছে, আমরা দেখেছিলাম কিউ কি কমপ্লিট না। শুধু এই এ নাম্বার যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইন আর কি করে, কনভার্জেন্ট করে, অলওয়েজ করে না। আমরা যেমন এই একটা ফাংশন দেখেছিলাম অসিলেটর, আমরা যে উদাহরণটা বেশি দেখে এসেছি ওটাই চিন্তা করি, ঠিক আছে। এটা
তাহলে এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড, কিন্তু এটা কি কনভার্জেন্ট না। তাহলে আমার সত্য না কোনটা? সত্য না আমি বলতে পারি এই নাম্বারটা। আচ্ছা, তাহলে এইটা কি না বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট না। আচ্ছা, এটারই আবার উদাহরণ এখানে আছে। এখন এই যে একটা ফাংশন দেওয়া আছে, এটাতে জিজ্ঞেস করছে যে x = 1 এটা কি হবে কন্টিনিউয়াস কিনা। তাহলে এটার আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট কত? 1 এ। এটা লেফট হ্যান্ড লিমিটে যখন এক এর চেয়ে ছোট, এটা ভ্যালু কত হবে? 1 এর উপর স্কয়ার মানে 1। রাইট হ্যান্ড লিমিটে কত হয়েছে? 1। f of 1 সমান কত হয়েছে? 1। তাহলে যখন এই তিনটা সমান হবে তখন আমরা কি বলবো? এটা কন্টিনিউয়াস। তাহলে অপশন আমার কি কি আছে? ইয়েস, বিকজ লিমিট এক্সিস্ট এন্ড ইকুয়াল ভ্যালু। নো হচ্ছে না, অবশ্যই ইয়েস। তাহলে ইয়েস এর আছে হলো দুইটা। হ্যাঁ, ইয়েস এর আছে কোনটা? দুইটা। তাহলে ইয়েস এটা কি এই 1 এর জন্য কন্টিনিউয়াস, বাকিগুলোর জন্যও না? অবশ্যই বাকিগুলোর জন্যও কন্টিনিউয়াস, শুধুই যে এইটুকুর জন্য তা তো না। সো এটা ইয়েস অপশন থাকলেও এটা বাদ। সো ইয়েস থাকার পরেও কিছু আছে কিনা সেটা একটু চেক করে দেখতে হবে যে কোনটা ট্রু কোনটা নট ট্রু। তাহলে অ্যান্সার হবে কি আমার এ। আচ্ছা, লিমিট নিয়ে অনেক বলে ফেলেছি, যদিও লিমিটটাই আগে রাখা উচিত ছিল। আমরা ইন্টারমিডিয়েটে দেখেছি লিমিট বের করা, এটা নিয়ে আমি খুব বেশি বলবো না। এটা যেটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আপনার একাধিক যখন চলক থাকবে, শুধু একটাকেই ভ্যারিয়েবল ধরা হবে, বাকিগুলা কি হবে সেখানে কনস্ট্যান্ট হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে যদি আমার একটা ফাংশন এক্স ওয়াই এর হয়, সেক্ষেত্রে একবার আমি এক্সটাকে ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো, আর একবার কি আমি এক্সটাকে কনস্ট্যান্ট ধরবো। ঠিক আছে, সেক্ষেত্রে এই দুটার পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে এমন। তো এই ফর্মুলাটা একটু আমরা দেখে নিব। এটা হচ্ছে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ জানি, এইটুকু মনে রাখলেই হলো যে একবার কি এক্স যখন নেব তখন এক্স এর যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন বাকি সব কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হইলেও ওয়াই ভ্যারিয়েবল কনস্ট্যান্ট হিসেবে ধরবো, তখন ওয়াইটাকে আমি ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ করব, বাকি সব কনস্ট্যান্ট হিসেবে নেব। আচ্ছা আচ্ছা, হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস তো আমরা জানি এটা এটা হলো মিক্সড। আচ্ছা, তো এগুলো আসলে বলার কিছু নাই, এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ, ছোট ছোট পার্শিয়াল ডেরিভেটিভ আমরা করতে জানি। আচ্ছা, এইটুক কি ডিফাইন করে, এইটুক আমার দরকার, এইটুক কি ডিফাইন করে, এইটুক আমার দরকার। যে এইটুক স্লোপ করতেছে সেটা কোন ডিরেকশনে? এক্স অ্যাক্সিসে যখন এক্স এর ডেরিভেটিভ নিচ্ছি, এটা কোন দিকে, সেটা কি ওয়াই অ্যাক্সিস। তাহলে এই জিওমেট্রিক্যাল মিনিং একটু দেখে নেব, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। এই ট্যানজেন্ট প্লেনের সারফেস, এটা আমরা একটু দেখে নিতে পারি, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। ম্যাক্সিমাম মিনিমার জন্য এটা আমরা দেখবো যে ম্যাক্সিমাম মিনিমার জন্য পার্শিয়াল ডেরিভেটিভ দুইটাই কি জিরো হয়, এবং সেটার যে ডিটারমিন্যান্ট বা নিশ্চয়ক যেটা যে আমার ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে সেটা। তো এইটা একটু আমরা দেখে নেব। এখন এর চেয়েও আমার বেশি গুরুত্বপূর্ণ দুটা হলো, একটা হলো এই শর্টস থিওরেম আর ইয়ং থিওরেম। তো শর্টস থিওরেমে বলছে যে এই দুইটা কি হবে, মিক্সড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে। হ্যাঁ, তো এটার হলো যেহেতু দুইটা আছে সেজন্য এটা কি হবে ডাবল, মানে সেকেন্ড অর্ডারের হচ্ছে। হ্যাঁ, এখন ইয়ংস থিওরেম হলো এইটার জেনারেলাইজড। যদি আমার এই ফাংশনটা n সংখ্যক ভ্যারিয়েবলের হয়, তখন এটা এক্স ওয়াই জেড এরকম চলতে থাকবে। অর্থাৎ আমি ইয়ংটা একটু দেখে নিই, তারপর আসছি। তো এটার জন্য কি হবে, অনেকগুলো থাকলে যতগুলা থাকবে ঠিক ততগুলা কি হবে প্রত্যেকটার জন্য হবে। তো আমি যদি তিনটার কথা চিন্তা করি, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এটার অর্ডারও হবে কত? 3। তাহলে এগুলা কি হবে সবসময় সমান হবে। ঠিক আছে, এগুলোর ভ্যালু। তো এই শর্টস থিওরেমে জেনারেলাইজড হইল আমার ইয়ংস থিওরেম, এটাও আমার
এমসিকিউতে আসতে পারে যে কোনটা আমার জেনারেলাইজ করছে। আর এটা থেকেই আমাদের কিছু এমসিকিউ আসবে। অর্থাৎ আচ্ছা, এটা যে সত্য এটা দেখার জন্য একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তারপর y, হ্যাঁ? তারপর আরেকবার কি y এর সাপেক্ষে দেন x। এটা কি হয়? আসলে সমান পাওয়া গেছে, তাই না? এটাই আসলে আমার কি বলছে। আচ্ছা, ইয়াংটা এটা জেনারেলাইজ বলেছি। এখন এগুলার লিমিট নিয়ে, যেমন এটার লিমিট, এটা সমান সমান কত, এটা 0, এটা আমাদের একদম সরি, এই যে x টেন্ডস টু 0 sin x বাই x, এটা আমাদের 1, এটা আমাদের জানা ভ্যালু। তো এগুলাও দেওয়া থাকবে। আচ্ছা, কন্টিনিউয়াস হলে আমরা কি বলছি যে এটাতে লিমিট এটা এক্সিস্ট করবে, এটা এক্সিস্ট করবে, এবং এটা সমান সমান কি হবে, f অফ a হবে। এই তিনটা শর্তই হইলে কি হবে, কন্টিনিউয়াস হবে এই বিন্দুতে। তো ওই যে ডেফিনিশন থেকে এটা আসছে। আচ্ছা, তাহলে এখানে একটা বলছে যে নট কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ভ্যালু পাওয়া যায়, এখানে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না কোথায়, এটাতে। এটাতেও ভ্যালু পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে আমার কি, সি। আচ্ছা, তাহলে f অফ x এরকম দেওয়া আছে। তাহলে ফাংশন অফ এটা x y বলতে একবার x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, একবার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। এটা হলো y এর সাপেক্ষে, দেন x এর সাপেক্ষে। এরা কি হবে, আমার যে শোয়াস থিওরেম সেই অনুযায়ী কি হবে, এই দুটা ইকুয়াল হবে। অ্যান্সার হবে ইকুয়াল। আচ্ছা, এটারই একই কথা যে এটা কি গ্যারান্টি করে, এই দুটো গ্যারান্টি করে না, এটার মিক্সড যেটা পার্শিয়াল, এই দুইটা কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি, এটা এটা একই, শুধু এখানে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে। তো আমরা এইটা দেখেই বলতে পারি যে এটা দরকার পার্শিয়াল ডেরিভেটিভ করেও বলতে পারি, আর আমরা থিওরেম অনুযায়ী জানি। সো আমাদের ওই সময়টুকু আর নষ্ট হবে না, এই দুটো কি হবে, অলওয়েজ ইকুয়াল হবে। যদি না জানতাম আমার থিওরেমটা, তাহলে কি করতে হবে, এটার একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর ওয়াই বের করে যা আসতো তাই, আর একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যা আসতো দেখতাম যে ইকুয়াল হয় কিনা। ঠিক আছে। আচ্ছা, ইয়ং থিওরেম ইজ এ জেনারেলাইজেশন অফ, একটু আগে যেটা বললাম যে শর্টস থিওরেম, এটা জেনারেলাইজেশন। কারণ এটা শুধু কি ছিল, দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল এবং সেকেন্ড অর্ডারের জন্য, তাহলে এটার ভেরিয়েবল বেশি, অর্ডারও বেশি। আচ্ছা, তাহলে এটার মিক্স ডেরিভেটিভ, এটা ইকুয়াল। তাহলে এটা আমরা একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর যা আসবে তাই, তাহলে এটা কত হবে, 2x। তো এটা এরকম থাকতে পারে, এগুলো আমাদের জন্য সহজ হবে। এখন পরীক্ষায় আমাদের যে সব কঠিন দিবে এমন না, সহজ কঠিন সব মিলাই আমাদের কোশ্চেন হবে। আচ্ছা, এই ইয়ং থিওরেম স্টেটস দ্যাট সাফিসিয়েন্টলি স্মুথ ফাংশন, এটা কি, এটা বলছিলাম যে এটার অর্ডার সে কি ইন্ডিপেন্ডেন্ট, সোয়াজে শুধু কি ছিল, 2 ছিল। ঠিক আছে, অনলি সেকেন্ড অর্ডার যে ইকুয়াল ইয়াং এ, সরি ইয়াং এ তা বলেনি, শুধু সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে বলে, শুধু অনলি সেকেন্ড অর্ডারের জন্য বলছে কে, সোয়াজ থিওরেম। তাহলে সোয়াজ থিওরেমের জন্য শুধু আমরা এটা বলতে পারি, আর ইয়াং এর জন্য এটা জেনারেলাইজ। এটা কি, এটা অর্ডার সম্পর্কে, অর্ডার হিসেবে এটা কি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনাদের কিছু উপকারে আসবে।